এতদিন মানে চেপেই ছিলাম, কারণ এটা বলার মতো কিছু না যে গতকাল হাইলি একজন অফিসিয়াল নবান্ন থেকে আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে তিনি এর আগে তৃণমূলের আমলেও ফোন করেছিল, আমার মেল নাম্বার নিয়েছিল, বলেছে মবাইবাবু আপনার মেল নাম্বার আমাকে সরকার চেয়েছে, আপনি যদি আমাকে একটু দেন সুবিধা হবে। আমি নিশ্চয়ই, তবে মেল নাম্বারটা নিয়ে তারপরে আর কোনো ইনফরমেশন তৃণমূল সরকারের থেকে আমরা আসেনি। তিনি আবার গতকাল ফোন করেছিল রাতের দিকে, মবাইবাবু এই ব্যাপার আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আগামী 30 তারিখ সকাল 11টার সময় বসবে বলেছে, তাই আপনাদের পার্টিকুলার গুলো যদি দেন খুব ভালো হয়। মেল নাম্বার, আমাদের সংগঠনের নাম, তারপরে হোয়াটসঅ্যাপ, এই যাবতীয় বিবরণ তাকে আমি ফার্দার আবার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি। এবং তারপরে আবার ফার্দার একটা ফোন এসে বলে যে আপনাদের তো এই যে ডিএ মামলা প্রেক্ষিত আরো দুটি সংগঠন আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাদের ব্যাপারটা যদি একটু দেন তাহলেও খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে তাদের থেকে কালেক্ট করে তাদেরটাও আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে দেখছি সেটা ভাইরাল হয়ে গেছে যে 30 তারিখ বসছে, কিন্তু আমরা সেটা কিন্তু অফিসিয়ালি এখনো প্রকাশ করিনি, কারণ তারা বলেছে আমাদেরকে যদি আপনারা মেল পাঠান তখনই কিন্তু আমরা এই ব্যাপারটা ডিসকাস করবো। তা মেল এখনো আসেনি, মেল আসলে নিশ্চয়ই দেবো, তবে হ্যাঁ আশা করছি হয়তো 30 তারিখ আমাদের সঙ্গে বলবো, এই আর। আচ্ছা, মানে একটা বসবার জায়গা তৈরি হয়েছে। আমি একই প্রশ্ন নিয়ে আসবো। প্রথম পর্যায়ে শ্যামলবাবুর কাছে জানতে চাবো। শ্যামলবাবু, আপনি এর আগেই বলেছেন, মানে এর আগের অনুষ্ঠানে এসেই বলেছিলেন যে আশাহত হওয়ার ঘটনা, এবং আজকের এই চিঠিটা, আপনার বক্তব্য, চিঠিটা নিয়ে আপনি কি ভাবছেন? শুধু আশাহত হওয়ার কথা বলিনি, আর একটা কথা আপনি নিশ্চিত হয়ে গেছেন, অর্জুন সেনগুপ্ত সেদিন আমার সঙ্গে আপনার এই শোয়ে ছিল। আমরা কিন্তু দুজনেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আমরা যে আপনার চ্যানেলে কথা বলছি, আগামী দিনে আমাদের এই কথা বলার অধিকারটা থাকবে কিনা। এবং অর্জুনবাবু আরো সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে খুব মানে অল্প সময়ের মধ্যেই কথা বলার অধিকারটা কিন্তু সরকার কেড়ে নেয়। কাজেই এটা খুব অপ্রত্যাশিত ছিল। এখন সমস্যাটা হচ্ছে যে কর্মচারী সংগঠনগুলোর নেতৃত্ব তারা সেই বিষয়গুলোতেই আন্দোলন করে যেগুলো কর্মচারীদের চাহিদার মধ্যে থাকে। এবং আমি মানে কাউকে অসম্মান করতে না চেয়েই বলছি, কর্মচারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বোধের যথেষ্ট অভাব আছে। ফলে কর্মী সংগঠনের নেতাদের কাছে যে মানে নিতান্তই দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলন করতে, এটাই কর্মচারীদের চাহিদা। আমার ডিএ চাই, আমার পে কমিশনের চাই, আমার হাউস রেন্ট অ্যালাউন্স চাই, ইত্যাদি ইত্যাদি, আমার একটা ন্যাশনাল প্রমোশন পলিসি চাই, আমার একটা ন্যাশনাল ট্রান্সফার পলিসি চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অধিকারের প্রশ্নে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী শুধু নয়, পুরো রাজ্য কর্মী সমাজ কিন্তু একেবারে এই বিষয়টাকে গুরুত্ব দেন। ফলে 1959, 1971, 1974 এবং 1980 সালে যে সার্ভিস রুলসগুলো বেরিয়েছে, সেই রুলসগুলোতে যে কি বলা আছে এটা কিন্তু বহু কর্মচারী জানেন না। সেখানে কিন্তু আমাদের এই অধিকার নেই। অর্থাৎ কর্মী সংগঠনগুলো যদি এই অধিকার সচেতনতার প্রশ্নে অধিকারের সপক্ষে লড়াই আন্দোলনটাকে তীব্র করতেন, তাহলে কিন্তু আজকে এই সমস্যায় আমাদের পড়তে হতো না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকারের মধ্যে একটা মানে কি বলবো সমন্বয়হীনতা এই অল্প দিনের মধ্যেই দেখছি। একদম, যেটা মলয়বাবু বললেন যে এটা যেটা করতে পারেন না সেটা করে দিয়েছেন সবাইকে, এখন আজকে আবার তার ক্লারিফিকেশন দিতে হচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে যে পলিটিক্যাল এক্সিকিউটিভকে তুষ্ট করার একটা কালচার গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়ে গেছে। এখন শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি তো মঙ্গল গ্রহ থেকে ওই সর্বোচ্চ পর্যায়ের আধিকারিক আনবেন না, তারা তো এই প্রশাসনিক ছিলেন। কাজেই তারা মানে ওই পলিটিক্যাল এক্সিকিউটিভদের সন্তুষ্ট করার যে একটা মানে অপসংস্কৃতিতে
মানে আচ্ছন্ন হয়ে পড়েছেন, সেই কালচার থেকে বেরোতে পারেননি। সেই জন্যে বরাবরই এই অর্ডার 1980 সালেও হয়েছিল, কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। সেখানে কিন্তু অন্যান্য রাজ্য কর্মী অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা বা আন্ডারটেকিং বা শিক্ষক, শিক্ষাকর্মী, এদের ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা প্রসারিত ছিল না। কারণ হচ্ছে যে সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্য কর্মী এই উভয়ের চাকুরি শর্তাবলী কিন্তু আলাদা। সরকারি কর্মচারীরা সরাসরি কোনো প্রত্যক্ষ রাজনীতি করতে পারেন না। ব্যারাকপুরে আপনার মনে থাকবে যে এই তৃণমূল সরকারের আমলে ব্যারাকপুরে একটি রাজনৈতিক মঞ্চে একজন সরকারি কর্মচারী ওঠার কারণে তার কিন্তু চাকরি গিয়েছিল, বরখাস্ত হয়েছিলেন তিনি। আবার ওই কলকাতা পুলিশ কমিশনারের অনুষ্ঠানে শম্পা নাথ বলে এক কনস্টেবল, তিনি ওই তার শাহরুখ খানের কোলে ইউনিফর্ম পরে নেচেছিলেন। তাতে কিন্তু এই অশ্লীলতার পরেও তাকে কিন্তু কোনো রকম শাস্তি পেতে হয়নি। ফলত মুখ্য সচিব ওই পলিটিক্যাল এক্সিকিউটিভকে তুষ্ট করার তাড়নায় রাতারাতি অর্ডার বার করে দিয়েছে এবং তাতে শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ওনাদের তো প্রকাশ্য রাজনীতি করার অধিকার আছে, জনপ্রতিনিধি হওয়ার অধিকার আছে। কাজেই ওনাদের ক্ষেত্রে এই অর্ডারটা কোনোভাবেই লাগু করা আইনিভাবে সম্ভব নয়, যতক্ষণ না ওনাদের চাকুরি শর্তাবলীর বদল ঘটাচ্ছে। এবারে আসুন একটা কথা বলি, সেটা হচ্ছে এই অর্ডারটা সরকার করবেন এত তাড়াতাড়ি, এইটা কিন্তু আমাদের এর মধ্যে ছিল না। করবেন এরকম একটা আশঙ্কা ছিল, আমরা স্পষ্টতই আপনার চ্যানেলে আমরা বলেছিলাম। কেন তাড়াতাড়ি করলেন? এখন অর্ডারটায় দেখবেন আছেন যে রাজ্য সরকারে সমালোচনা করে নীতি কর্মসূচি বা কিছু সমালোচনা করা যায়। কেন? তার মানে কি রাজ্য সরকার অদূর ভবিষ্যতে এখন রাজ্য কর্মী নেতারা বা রাজ্য কর্মী সংগঠনগুলো তারা সরকারের সমালোচনা করবে কখন? যখন সরকার তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো নীতি, কর্মসূচি বা সিদ্ধান্ত নেবে। যদি সরকার কর্মচারীদের পক্ষে, কর্মচারীদের স্বার্থে সরকার পরিচালনা করেন, কর্মচারীদের স্বার্থে নীতি, কর্মসূচি নেন, সিদ্ধান্ত নেন, তাহলে তো কর্মী সংগঠনগুলো সংবাদপত্রে বা সমাজ মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়া তো সরকারের সমালোচনা করবেন না। অর্থাৎ সরকার একটা জিনিস মনে করেছেন, যারা সরকারের পলিটিক্যাল এক্সিকিউটিভ রয়েছেন, যে অদূর ভবিষ্যতে এমন কিছু কিছু সিদ্ধান্ত এই রাজ্য সরকার নিতে চলেছে যাতে রাজ্য কর্মীদের স্বার্থে আঘাত আসবে, রাজ্য কর্মী বিরোধী বলে পরিগণিত হবে, রাজ্য কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হবে এবং তারা সরকারের সমালোচনা করবে। এই সমালোচনাটা তারা আগাম বন্ধ করতে চেয়েছে। আমরা এই অর্ডারটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নই, কারণ আমরা বহুবারই বলেছি যে যে কোনো শাসক হচ্ছেন, সরকার হচ্ছে মালিক, আমরা শ্রমিক। সরকারের ন্যাশনাল বিহেভিয়ার কম বেতন, কম মজুরি দিয়ে, কম সামাজিক সুরক্ষা দিয়ে বেশি সময় কাজ করিয়ে নেয়।